একটা কিন্তু অর্ডিন্যান্স জারি হওয়ার কথা ছিল, মনে আছে আপনার? রাষ্ট্রপতির অধ্যাদেশ উপদেষ্টাদের দায় মুক্তি দেওয়ার, বিবিসিতে কিন্তু প্রতিবেদনটা আছে। আমি খুবই সেন্সিটিভ কথা বলতেছি। বিবিসিতে কিন্তু সেই প্রতিবেদন আছে, অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্র উপদেষ্টাদের দায় মুক্তি দেওয়া হবে, সেটা কিন্তু হচ্ছে না। এখন সেকেন্ড অপশন ওনাদের এই যে ওনারা যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং এই থেকে যা কিছু করেছেন, হ্যাঁ, এত কিছু তো দায় মুক্তি লাগবে, না হলে ওনাদের আরো দীর্ঘদিন এখন ক্ষমতায় থাকা ফরজ ওনাদের জন্য, ওনাদের কাছে মনে হচ্ছে। এখন কি একটা হুম। ক্যাবাজ লাগাই দাও ক্যান্টনমেন্টে। আমরা হুম। তো বসে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে, ওনারা আসবেন, সবাই মিলে আলোচনা করব, ওনারা হঠাৎ করে নাই। পরে দেখলাম যে উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তার মানে কি এই দুইজনকে যখন ঢুকানো হলো ওনারা কিন্তু আর মানে চুপ হয়ে গেলেন। সার্জিস আলমের গাড়ি বহরের কথা বললেন, প্রশ্ন রাখলেন যে এত টাকার উৎস তারা কোথায় পেলে পাচ্ছে। এখানে দুইটা জায়গা আছে, যে রাজনীতি যারা করবে তাদের পিছনে মানুষ অর্থ খরচ করবেন, হুম। সেই টাকার উৎস তারা পাবলিকলি প্রকাশ করবেন। আমরা চাই এইরকম একটা বাংলাদেশ, এইরকম একটা রাজনৈতিক সংস্কৃতি বাংলাদেশে গড়ে উঠুক। হুম। আমি ব্যক্তিগতভাবে চাই যে আমার পিছনে কেউ যদি একটা পয়সাও খরচ করে, আমি যেন সেটা বাংলাদেশে মানুষের কাছে উন্মুক্ত করে প্রকাশ করতে পারি। কিন্তু যারা নতুন বন্দোবস্তের কথা বললেন, রাষ্ট্র সংস্কারের কথা বললেন, দৌড় দিয়ে ঝাঁপ দিয়ে গিয়ে উপদেষ্টা হয়ে গেলেন, ক্ষমতার স্টিয়ারিং এ বসে গেলেন, হুম। তারা এই 7-8 মাসে আমাদেরকে কি বাংলাদেশ উপহার দিতে পারলেন, যে ওনারা নিজেরাই আসলে নিজেদের দলের হিসাব, নিজেদের ব্যক্তির হিসাব ওনারা প্রকাশ করতে পারতেছে না। আমরা কোত্থেকে পারবো? ওনারা নিজেরাই বলতেছে যে নিরাপত্তা কে দিবে, ওনারাই তো স্টিয়ারিং এ ছিল, আমি তো আর স্টিয়ারিং এ ছিলাম না যে আমি ওনাদেরকে নিরাপত্তা দিব। হুম। নাম্বার টু হচ্ছে যে হাসনাতের স্ট্যাটাস। আমি না, এই জায়গাটা এখানে একটু বলবো, সার্জিসের বিষয়টা আমি একটু প্রশ্ন করি আপনাকে। সার্জিসের আজকের মুভমেন্টটাকে কেন আপনারা মানে অপছন্দ করছেন, কেন এটা নিয়ে প্রশ্ন তুলছেন, মূলত মানে কি না, কারণটা? আমি আমি ওনার মুভমেন্টটাকে অপছন্দ করছি না। হুম। আমি বলবো যে তো প্রশ্ন উঠছে তো, আমরা একটা দেখছি যে নতুন ইয়েতে। রাজনৈতিক দল হিসেবে হুম। মানুষ সবসময় তাদেরকে ফলো করে, তাদের এজেন্ডা, এখানে মিশন, এখানে এখানে ভিশন, দুর্নীতির কথা। কোনো কিছু দেখেন কিনা, এখানে অন্য কোনো কোনো ইন্ধন দেখেন কিনা, অন্য কোনো কারণ দেখেন কিনা? কারণ হলো তিনি ইয়েতে হেলিকপ্টারে গেছেন বা প্লেনে গেছেন, এরপর তাকে রিসিভ করতে সেখানকার স্থানীয় লোকজন তাকে রিসিভ করতে অনেক বিশাল গাড়ি বহন নিয়ে এসছে। এ হলো সিম্পল নাইম আবিদি যেটা বলতে যাচ্ছে, এর মধ্যে অন্য কোনো কারণ দেখেন কিনা? অবশ্যই আপনি খোঁজ নিয়ে দেখেন এত টাকা পয়সা উনি কোথায় এত পেল। টাকা পয়সা কিসের? কারণ হলো সবাই তো নিজ নিজ গাড়ি দিয়ে এসেছে, তাকে যারা পছন্দ করে ভালোবাসে। এলাকার অনেক মানুষের গাড়ি আছে, আজকাল তো এখন ঘরে ঘরে গাড়ি আছে। তিনি বলতে যাচ্ছেন এলাকার মানুষ দেখতে আসতেই পারে, এর মধ্যে অন্য কোনো কারণ খোঁজার কোনো সুযোগ আছে কিনা? হ্যাঁ, দেখেন, রাজনীতির জায়গা থেকে আপনি একটা পয়েন্টকে নানান ভাবে ব্যাখ্যা করতে পারবেন, কিন্তু হুম। মানুষ কিন্তু বুঝে। যে হুম। যেই প্রশ্নটা বারবার ঘুরে আসতেছে, যে হুম। উনারা তো নিজেরাই বলতেছিলেন একটা সময় যে আমরা ব্যানার ফেস্টুনের রাজনীতি, ছবির রাজনীতি এগুলো করব না, শোডাউনের রাজনীতি এগুলো করব না। মানে আমি তো আর বলি নাই এই কথাগুলা, আমরা তো আর বলি নাই, জনগণ তো আর বলে নাই তাদেরকে যে তোমরা এরকম রাজনীতি করো। ওনারা নিজ থেকেই বলেছে যে এই রাজনীতিটা ভালো না, হ্যাঁ, শোডাউনের রাজনীতি, ব্যানার ফেস্টুনের ছবির রাজনীতি, আবার ওনারা ওইটাই করতেছে। সেই জায়গা থেকে আমি বলতেছি যে আমি অ্যাজ এ পলিটিশিয়ান যখন একটা গোত্র গোষ্ঠী বা একটা জাতির নেতৃত্ব দিতে চাবো, দুদিন আগে আমি একটা কথা বললাম, আবার দুদিন পরে এসে আমি আরেকটা কথা বলতেছি, তাহলে মানুষ আসলে আমার উপর ভরসাটা রাখবে কিভাবে? মানুষ আসলে কিভাবে বুঝবে যে আজকে উনি যে কথাটা বলতেছেন বা বক্তব্যটা দিচ্ছেন, এইটার উপরে আমরা ডিপেন্ড করবো যে 10 বছর পরে, হ্যাঁ, উনি এই কাজটা করবেন, বা উনি 10 বছর পরে, 50 বছর, 40 বছর পরের যে ফোর সাইডটা আমাদেরকে দিচ্ছেন, দূরদৃষ্টি, যে আমাদের দেশ বা আমার জনপদ ওই জায়গায় যাবে, নেশনটা ওই জায়গায় আমরা নিয়ে যাবো, আসলে উনি সেটা করবেন কিনা, করতে পারবেন কিনা। রাজনীতির জায়গা থেকে এবং নতুন পার্টি হিসেবে এই জিনিসগুলো কিন্তু মানুষ ফলো করে। আমি আরেকটা জায়গায় আসবো, আমাদের ছোট ভাই উনি বললেন যে লেজুর ভিত্তিহীন ছাত্র সংগঠন ওনারা গড়ে তুলছেন, এই নতুন বন্দোবস্ত, নতুন রাজনীতির ছাত্র সংগঠন ওনারা গড়ে তুলছেন। এটাও কিন্তু মানুষ ফলো করতেছে, যে আলটিমেটলি কি আসলে নতুন বন্দোবস্তের কথা বলে নতুন রাজনৈতিক দল, নতুন ছাত্র সংগঠন, এগুলো আসলে নতুন নতুন কি দিচ্ছে। হুম। দেখেন, শুরুতে ছিল কি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এখন হুম। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কাজটা কি ছিল? মানে আমরা সবাই তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছিলাম। আমাদের অন্যতম প্রধানতম কাজ ছিল এই যে যারা গণহত্যা করেছে তাদের বিচার করা, যারা হুম। শহীদ তাদের পরিবারের পুনর্বাসন করা, তাদেরকে সম্মানিত করা, আহতদের সেবা করা,
এবং এই যে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ এই ফ্যাসিবাদী শক্তিগুলোকে নিষিদ্ধ করা এবং সিস্টেমেটিক্যালি তাদেরকে নির্মূল করা, এই মৌলিক কাজগুলো কি আসলে বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম থেকে করা হয়েছে? না, নেভার। এইগুলোকে তারা ফার্স্ট প্রায়োরিটি দেন নাই। ওনারা কোনটাকে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছেন? ওনারা মানুষকে বলেছেন যে এই প্ল্যাটফর্মটা অরাজনৈতিক থাকবে বলে অন্যান্য রাজনৈতিক দলের যারা সেখানে ছিলেন তাদেরকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে, অনেককেই পদত্যাগ করে সেখানে রাখা হয়েছে। এইভাবে করে করে ওনাদের দীর্ঘমেয়াদী রাজনৈতিক এজেন্ডা, রাজনৈতিক ছাত্র সংগঠন এবং রাজনৈতিক দল তৈরি করা, ওনারা সেটিকে ফার্স্ট প্রায়োরিটি দিয়েছেন। যার আরো অন্যতম বাস্তবতা হচ্ছে মন্ত্রিত্বগিরি ছেড়ে এসে দল তৈরি করে মন্ত্রী থেকে মন্ত্রিত্বগিরি ছেড়ে এসে আবার সেই দলের অন্যতম নেতা হওয়া। তাহলে এইটা কি হলো? মানে আপনারা সেখানে বসে অন্যদেরকে বললেন যে ভাই এখানে এটা সার্বজনীন থাকতে হবে, এখানে কোনো রাজনীতির কোনো কিছু থাকা যাবে না। হ্যাঁ, হুম। সংস্কার কমিশন সেখান থেকে রাজনীতি বের করে দেওয়া হলো, উপদেষ্টা সেখান থেকে সব, কোনো রাজনৈতিক ইনক্লুশন এখানে রাখা যাবে না, প্রতিনিধি রাখা যাবে না। তাহলে আপনারা কেন জাতির সাথে এই প্রতারণা করলেন, মিথ্যা কথা বলেন কেন? আপনারা সত্য কথা বলেন। আমরা তো অবশ্যই চাই তরুণরা রাজনীতি করবে, আমাদের সাথে একসাথে যারা আমরা লড়াই সংগ্রাম করেছি রাজপথে, অবশ্যই দেশের দেশ বিনির্মাণে তারা ভবিষ্যতে কাজ করবে, নেতৃত্ব দিবে। কিন্তু কেন এই প্রতারণা, কেন এই ছলনা, কেন জনগণের সাথে? আপনাদের শুরুটাই যদি হয় এই ছলনা দিয়ে, এই যে আমরা দেখলাম যেদিন লঞ্চ হলো ছাত্র সংগঠনটির মধুর ক্যান্টিনে, আমরা আগে বলতাম যে কামড়া কামড়ি। বাস্তবে আমি আমার জীবনে ছাত্রলীগেরও এইরকম কোনো ঘটনা দেখি নাই যে তারা আসলে তাদের কোনো সহযোদ্ধা মেয়ে বন্ধুকে এইভাবে করে কামড় দিছে। বাস্তব অর্থে তারা সেখানে আক্ষরিক করতে, সেখানে তারা কামড়াকামড়ি করলো। তো এইটা কি ভাবে? হ্যাঁ, এবং ওনাদের হলের ভিতরে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে, হ্যাঁ, একজন ছাত্র নেতা ব্রডব্যান্ডের ব্যবসায়ীর কাছ থেকে 50,000 টাকা চাঁদা চেয়েছে, নাহলে বন্ধ করে দিবে। যদিও ওনারা ব্যবস্থা গ্রহণ করেছেন, এই জন্য তাদেরকে ধন্যবাদ জানাই। এবং ছাত্ররা বিক্ষুব্ধ হয়ে তাকে ধরে আপনার হচ্ছে পুলিশে দিয়েছে। আর রংপুরে হুম। দেখলাম যে চাঁদা দেখতেছে, দল চালাইতে নাকি চাঁদা লাগে। এখন প্রায় প্রতিনিয়ত দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় এরকম প্রতিনিধিরা চাঁদা, চট্টগ্রামে বিভিন্ন জায়গায় দেখতেছি তারা গ্রেপ্তার হচ্ছেন, ধরা পড়তেছেন। তাহলে এই 7 মাসে আসলে কি সংস্কার, কি নতুন বন্দোবস্ত আসলে উপহার দিলেন ওনারা? না, হুম। ওনারা আসলে রাজনীতি করবেন, রাজনৈতিক দল করবেন, ক্ষমতায় যাবেন, সেই জন্য আসলে ওনারা সকল কিছুকে নিয়ে করতেছেন। এই জায়গাটায় আগে আসতে হবে। সংস্কারের কথা বললে অবশ্যই সেই জায়গাগুলো মানুষকে দেখতে হবে, যে কথাগুলো বলছে সেগুলো তারা করতে পারতেছে কিনা। আর যে বিষয়টা আমি বলতে চাচ্ছিলাম যে হাসনাত আব্দুল্লাহর যে স্ট্যাটাসটা, এটা খুবই সেন্সিটিভ একটা বিষয়। দেখেন, আবার আসিফ মাহমুদ উপদেষ্টা উনিও কিন্তু একটা ভিডিও ছেড়েছেন একদম সরকারের জায়গা থেকে। এবং এগুলো কিন্তু কাকতালীয় না, একই সাথে কিন্তু সবগুলো হলো। মাহফুজ আলম স্ট্যাটাস দিলেন, তো একই সাথে আবার ছাত্র সংসদের নেতা ওনারাও হাসিব হাসিব আল ইসলাম ওনারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট দিচ্ছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি আর্মির কোনো গাড়ি ঢুকে সেখানে নাকি জ্বালাই দিতে হবে, জ্বালাই দিলে ওনার নামে মামলা দিবে। মানে এই যে চতুর্মুখী একটা আর্মির বিরুদ্ধে, ক্যান্টনমেন্টের বিরুদ্ধে যে একটা উস্কানি, এটা কি আপনার মনে হয় বিচ্ছিন্ন কোনো ঘটনা? না, এটা হুম। কোনো বিচ্ছিন্ন ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা নয়। এই ঘটনাগুলো আসিফ মাহমুদ যে বলেছেন যে বুকে চাপা দিয়ে, হ্যাঁ, সেনাপ্রধানকে, ডক্টর ইউনূসকে সেনাপ্রধান মেনে নিয়েছেন। আরে ভাই, এইটা তো আরো 7-8 মাসের ঘটনা। তুমি 7-8 মাস কেন এটা বলো নাই? এখন কেন এসে বলতেছো? আসনাদ আব্দুল্লাহ ওনার ঘটনা তো আরো 11ই মার্চের ঘটনা। তো এতদিন পরে এসে কেন বলতেছে? এই কথাগুলো একটু বলি, এটা জাতির দেশের জানা দরকার আছে। প্রথমত আমি বলবো মানুষকে, আমাদের দেশের জনগণকে বলবো, আপনারা অন্ধকারে ঢিল মারবেন না। কেউ যদি আপনাদেরকে অন্ধকারে ঢিল মারার জন্য উস্কানি দেয়, অন্ধকারে ঢিল মারবেন না। এতে দেশ ও জাতির স্বার্থের বাইরে গিয়ে ওনাদের ব্যক্তি এবং গোষ্ঠীর স্বার্থ হাসিল করার জন্য আপনাদেরকে ব্যবহার করার সম্ভাবনা রয়েছে। কেন এই কথাটা বললাম? আমি সাগর ভাই আপনাকে যদি জিজ্ঞেস করি, আপনি কি দেখছেন হাসনাত আব্দুল্লাহর সাথে সেনাপ্রধান বা সেনাবাহিনীর কোনো উচ্চতম পদস্থ বৈঠক হয়েছে? আমরা কেউ হুম। দেখেছি? সাংবাদিক দেখেছে? এটা অন রেকর্ড কোনো কিছু হয়েছে? হয় নাই। উনি এসে অভিযোগ করতেছে যে এরকম এরকম ওনাকে নাকি থ্রেট করছে। হুম। পরবর্তীতে আমরা দেখলাম যে না, মিটিং এর বাস্তবতা আছে। মিটিং হুম। সেখানে বলা হলো যে উনাদেরকে ডাকে নাই, বরং উনারা নিচ থেকে গেছিল। হুম। এখন কথা হচ্ছে, হাসনাত আব্দুল্লাহকে আমি প্রশ্ন রাখতেছি যে আপনি একজন পাবলিক ফিগার, নিজেদেরকে আপনারা দাবি করেন এই অভ্যুত্থানের আপনারা, হ্যাঁ, মানে পুরো অভ্যুত্থানের আপনারা একদম মূল চরিত্র, মূল নায়ক। তাহলে পাবলিকের কাছে আপনি যখন সেনা প্রধানের সাথে দেখা করতে যাবেন, পাবলিকের সাথে কেন আপনি বইলে অন দ্য রেকর্ড আপনি গেলেন না? আপনি গেছেন অফ দ্য রেকর্ড, অফ দ্য রেকর্ড গেছেন, প্রেম ভালোবাসা করছেন। হ্যাঁ, এখন প্রেম ভালোবাসায় বনিবনা হয় নাই, কি হয়েছে? এখন এসে আপনি কি করতেছেন? আপনি পাবলিক লিস্ট দিচ্ছেন। আপনি তো অপরাধ করেছেন, ইটস দ্য ক্রাইম। এটা তো অপরাধ। আপনি কনফিডেন্সিয়াল বিষয়তে এইভাবে পাবলিকলি বলতে পারেন না।
এটা তো পারে না, এটা কেউ পারে না। আপনি কেন, আপনি তাহলে তো আপনার যাওয়াটাই অন্যায় হয়েছে। অপরাধ তো আমি অন্য কারো দেখতেছি না। ইনারা গেছেন, কি আলোচনা হয়েছে এটা পৃথিবীর কেউ জানবে না যদি হয়ে থাকে, শেষ। আর আপনি যদি প্রকাশ করে থাকেন আপনি গেছেন, আবারও বলতেছি, তাহলে আপনি জনগণকে জানায় যান নাই প্রথমত। দ্বিতীয়ত, হাসনাত আব্দুল্লাহর যে সংগঠন জাতীয় নাগরিক পার্টি, আমি জাতীয় নাগরিক পার্টির যে আহ্বায়ক নাহিদ ইসলাম এবং আক্তার হোসেন সদস্য সচিব, তাদের কাছে জানতে চাই, হাসনাত আব্দুল্লাহ যে গিয়েছিলেন সেখানে ক্যান্টনমেন্টে, গিয়ে সেখানে যে আলোচনাটা হয়েছে, সেই আলোচনার বিষয়ে এনসিপির ফরমাল বিবৃতিটা কি, ফরমাল অবস্থানটা কি, এইটা আমরা জানতে চাই। হুম। এইটা জনগণকে জানাইতে হবে যে এইটাতে আপনাদের দলীয় অবস্থানটা কি, এটাকে আপনারা সাপোর্ট করেন কিনা, উনি যে সেইখানে গেছেন। এটা আমার জাতিকে জানাইতে হবে। কারণ হাসনাত আব্দুল্লাহ একটা পোস্ট দিচ্ছে, সারজিস আলম ওনার বিরোধিতা করতেছে, আব্দুল হানান মাসুদ উনি আবার বলতেছে কেউ সত্য কেউ মিথ্যা। তো জাতিকে আপনারা বিভ্রান্ত করতেছেন না? এই অভ্যুত্থানের সেন্টিমেন্ট নিয়ে কি আপনারা কি পাবলিকের সাথে তাহলে খেলতে এটার চান? উদ্দেশ্য কি বলে মনে করেন? এটার উদ্দেশ্য কি? বিএনপি ইতিমধ্যে যে আজকে যে স্টেটমেন্ট দিয়েছে যে একটা নির্বাচনকে বানচাল করবার একটা প্রচেষ্টা চলছে, এটা কি এই বিষয়গুলিকে উদ্দেশ্য করে বলেছে বলে আপনি মনে করেন, নাকি অন্য কোনো কিছুকে ইঙ্গিত করছেন আপনি? এর শেষ করতে হবে হ্যাঁ, এখানে। আমি আমি স্পষ্ট ভাবে বলি, আমি তো সবসময় স্পষ্ট ভাবেই বাদী, সেই জায়গা থেকে বলি, একটু সাহস করে বলি, অনেকে সাহস করে অনেক কথা বলে না। যেটা হচ্ছে, ওনারা যখন সরকার গঠন করেন তখনই তো এই ঘটনাগুলো ঘটেছে, তখন কিন্তু কাউকে বলে নাই। প্রথমে আসিফ মাহমুদ নিজেই বলেছেন যে ছাত্রদেরকে কাউকে উপদেষ্টা হিসেবে রাখার কথা ছিল না, রাখতে চাচ্ছিল না। তখন ওনারা এসে সংবাদ সম্মেলন করলেন, সংবাদ সম্মেলন করে কি যে সরকার ব্যবস্থা কাঠামো কিরকম হবে এটা ছাত্র জনতা ঠিক করবে। আমরা হুম। তো বসে রয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে, ওনারা আসবেন, সবাই মিলে আলোচনা করব। ওনারা হঠাৎ করে নাই। পরে দেখলাম যে উপদেষ্টা পরিষদে আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, তার মানে কি, এই দুইজনকে যখন ঢুকানো হলো ওনারা কিন্তু আর মানে চুপ হয়ে গেলেন, আর কোনো প্রতিবাদ করলেন না। যে আলোচনাটা ছিল যে ওনারা রাজনৈতিক দল গঠন করবেন, সেক্ষেত্রে সরকার সহযোগিতা করবে, করলেও তাই, রাজনৈতিক দলও হইলো, সরকার থেকে করলো। এখন যেটা হইতেছে, এখন তো নির্বাচনের সময় আসতেছে, এখন হুম। আসন ভাগাভাগি, বন্টন, ক্ষমতায় যাওয়া, পার্লামেন্টে যাওয়ার একটা বিষয় আছে। হুম। সেইটা তো এখন বনিবনা হচ্ছে না। কারণ ওনাদের একটা ধারণা ছিল যে ওনারা সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধাকে নিয়ে গণ অভ্যুত্থানের যে একটা মূর্ত প্রতীক ওনারা আহ, নিজেরা হয়েছেন, সেই জায়গায় চলে গেছেন। সবকিছুকে কেন্দ্র করে ওনারা ভেবেছিলেন ওনারা যে দলটা করবেন, এটা ছিল ওনাদের নাম্বার, মানে প্ল্যান এ, অপশন এ। ওনারা যে দলটা করেছেন, হ্যাঁ, বিএনপির তরুণ নেতারা, জামাতের তরুণ নেতারা, গণ অধিকার সহ অন্যান্য দলের তরুণ নেতারা বা বিভিন্ন স্তর সব ভেঙে চুরে ওনাদের কাছে চলে যাবে, এবং ওনারা নির্বাচন করে ক্ষমতা গ্রহণ করবে। প্ল্যান এ তো ফল করতেছে, দিন দিন ওনাদের বিতর্ক, এবং ওনারা কিংস পার্টি হিসেবে কিন্তু এখন পরিচিত এবং স্বীকৃত। এখন হুম। কি প্ল্যান বি? প্ল্যান বি হচ্ছে, দেখেন, আই রিপিট, একটা কিন্তু অর্ডিন্যান্স জারি হওয়ার কথা ছিল, মনে আছে আপনার, রাষ্ট্রপতির অধ্যাদেশ উপদেষ্টাদের দায় মুক্তি দেওয়ার, বিবিসিতে কিন্তু প্রতিবেদনটা আছে। আমি খুবই সেন্সিটিভ কথা বলতেছি, বিবিসিতে কিন্তু সেই প্রতিবেদন আছে, অর্ডিন্যান্স জারি করে রাষ্ট্র উপদেষ্টাদের দায় মুক্তি দেওয়া হবে, সেটা কিন্তু হচ্ছে না। এখন সেকেন্ড অপশন ওনাদের কত, এই যে ওনারা যে ইন্টারিম গভর্নমেন্ট আছে এবং এই থেকে যা কিছু করেছেন, হ্যাঁ, এত কিছু তো দায় মুক্তি লাগবে, না হলে ওনাদের আরো দীর্ঘদিন এখন ক্ষমতায় থাকা ফরজ ওনাদের জন্য, ওনাদের কাছে মনে হচ্ছে। এখন কি একটা হুম। ক্যাওয়াজ লাগাই দাও ক্যান্টনমেন্টে, ক্যান্টনমেন্টে একটা ক্যাওয়াজ লাগাই দাও, একটা ইন্টারভেনশন করো, করে একটা ক্ষমতাকে আরো দীর্ঘমেয়াদী করো, দীর্ঘ সময় করো, গন্ডগোল লাগাই দাও। এইটার জন্যই এই অভ্যুত্থানের আসিফ মাহমুদ অবশ্যই অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা চরিত্র। হাসনাত আব্দুল্লাহ গুরুত্বপূর্ণ চরিত্র। তাদের এটা জায়গা থেকে তারা আপনি কিভাবে এটা কি, সরাসরি এটা ক্যান্টনমেন্ট বা সেনাবাহিনী সেনাপ্রধানের উপর সেনাবাহিনীর সাথে পাবলিক এই ব্যবস্থা নেবে? এটা কি সেনাবাহিনীর সাথে করলে আহ তারা সফল হতো? এই ধরনের বিষয়টা কি সেনাবাহিনীর সাথে করতে পারে বলে মনে করেন? এই ধরনের ষড়যন্ত্র বা কৌশল, যেটা আপনি ইঙ্গিত করছেন, কিন্তু সেনা আমি, প্রধানকে জড়িয়ে জড়িয়ে তারা এই ধরনের কাজগুলি বা অভিযোগগুলি করেছে। এখানে এটা তো একটা অভিযোগের কিছু নাই, আসিফ মাহমুদ তো সরাসরি বলছেন যে হুম। সেনাপ্রধান বুকে চাপা দিয়ে ডক্টর ইউনূসকে মেনে নিয়েছে। তো উনি সরাসরি সেনাপ্রধানের নাম উল্লেখ করেছেন না, তার বিরুদ্ধে পাবলিক আসিফ মাহমুদকে, যেখানে লাখো লাখো কোটি কোটি মানুষ, হ্যাঁ, অভ্যুত্থানের একটা পরিচিত গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে উনাকে অন্ধের মতো করে বিশ্বাস করতেছে, তাহলে এই যে মানুষের যে সেন্টিমেন্ট, এটাকে উনি সরাসরি সেনাপ্রধানের বিরুদ্ধে থ্রো করলেন না? তারপর ক্ষমতার চেয়ারে বসে থেকে, ক্ষমতার চেয়ারে বসে থেকে এরকম কেউ কোনোদিন করতে পারে? আসিফ মাহমুদ তো অন্যায় করেছে, মানে উনি সিক্রেট ওথ যেটাকে বলা হয়, রাষ্ট্রীয় গোপনীয়তা বিষয়গুলোকে গোপন রাখা, উনি এখানে অপরাধ করলো না? সেই ওথ তো ভঙ্গ করলো, উনি তো ভঙ্গ করলেন, ভঙ্গ করেছেন। তো
সেটাই আমি বলতেছি যে এত রিস্ক ওনারা কেন নিলেন। কারণ ওনাদের তো এখন যায় যায় অবস্থা, জনগণ থেকে বিভিন্ন কারণে, বিভিন্ন সমালোচনার কারণে, হ্যাঁ, বিভিন্ন ঘটনা অনুঘটনার কারণে এখন ওনারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন। হ্যাঁ, এবং ইন্টারিম হুম। গভর্নমেন্ট তারাও জনগণ থেকে এখন অনেকটা বিচ্ছিন্ন, এবং মানুষ বিভিন্ন কারণে তারা ক্ষোভে ফুঁসতেছে। রাজনৈতিক আচ্ছা। দলগুলো যারা এত দীর্ঘ সময় ত্যাগ করলো, এত লড়াই করলো, সংগ্রাম করলো, বাবা সোনা করে এনারা যারা উপদেষ্টা হয়েছেন ছাত্রদের, তাদের যে এনারা ছাত্ররা এরা গেছে, ঠিক আছে, এদেরকে আমরা মেনে নিই। এরা করলো কি, রাজনৈতিক দলগুলোকে ক্ষমতা কাঠামো থেকে হুম। দূরে রেখে, ইন্টেনশনালি দূরে রেখে ইনারা এখানে রাজনৈতিক দল গঠন করে ফেললো, রাজনৈতিক শক্তিগুলোকে সবগুলোকে মাইনাস করে। এখন সবাই তো চাপ দিবে স্বাভাবিকভাবে। নির্বাচন চাওয়া কি অন্যায়? অবশ্যই অন্যায় না। সংস্কার কি? দেখেন, এই প্রশ্নটা আমাকে এখানে বলতে হবে, যদিও প্রশ্ন শেষ করেন নাই। করতে হবে, হ্যাঁ। হ্যাঁ, আমি শেষ করবো। আওয়ামী লীগ আমরা নিষিদ্ধের সংস্কার, বিষয়টা, হ্যাঁ, আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টা না, যত আওয়ামী লীগ রকমের। নিষিদ্ধের বিষয়ে আমরা পরবর্তী সেগমেন্টে কথা বলতে চাই। আপাতত আমি এখান থেকে একটু ইয়ে করতে চাই, আপনি যেটা বলেছেন এখান থেকে আমি যেতে চাই। আম, আপনি মোটামুটি ও ভাই, সন্দেহের আমি চোখেই দেখছেন। কথাটা শেষ করে দিই, জি। কথাটা শেষ করে জি। দিই। এখানে হাসনাত আব্দুল্লাহ যে বৈঠক করেছেন, এটির কি কোনো কিন্তু ফারহান কোনো আহমেদ। প্রমাণ নেই। পরবর্তীতে হুম। আমরা দেখলাম যে হ্যাঁ, এটা দুই সাইড থেকেই স্বীকার করা হলো যে বৈঠকটা হয়েছে। আচ্ছা, বুঝলাম, ঠিক আছে। কিন্তু এর আগে পরে কি আলোচনা হয়েছে আমরা বাংলাদেশের 18 কোটি মানুষের কেউ কি দেখেছি? বা উনি যে ফেব্রিকেটেড করে স্ট্যাটাসটা দেয় নাই, ওটা কি আমরা দেখেছি? দেখি নাই। তাহলে হাসনাত আব্দুল্লাহর একটা স্ট্যাটাসকে কেন্দ্র করে আমরা সারা বাংলাদেশের মানুষ নিয়ে আমরা ক্যান্টনমেন্টের দিকে রওনা দিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা, হ্যাঁ, সেনাবাহিনীর যানবাহন আমরা জ্বালাই দিব, এটা কি উস্কানিমূলক কথাবার্তা না? এটা তো নিঃসন্দেহে একটা ষড়যন্ত্রের অংশ। এই জন্য এই জায়গাটাই, এই জন্য আমি বলতেছি যে ওনাদের ভালো উদ্দেশ্য না, ওনাদের একটা, হ্যাঁ, এখানে ওনাদের গোষ্ঠীর স্বার্থ, আসন বন্টন, এই সমস্ত কিছু কেন্দ্রে একটা উদ্দেশ্য আছে। আর আমি এখান থেকে বলতেছি যে হুম। বাংলাদেশের সেনাবাহিনী, দেশপ্রেমিক সেনাবাহিনীর প্রতি আমরা আহ্বান জানাচ্ছি যে ওনারা বাংলাদেশের ক্রান্তি লগ্নে যেইভাবে জনগণের পক্ষে ছিলেন, ওনারা ভবিষ্যতেও যেন জনগণের পক্ষে থাকেন, এবং পতিত ফেসিবাদী তাদের পক্ষে ওনারা যেন না থাকেন। গতকালে কিন্তু সেনাপ্রধান বলেছেন এই এই জায়গায় যে ওনারা এবং জনগণের দেখো সাথে স্পষ্ট ভাবে আছেন, সেখানে তারা আন্দোলনের যারা আহত হয়েছে তাদের পক্ষে সেনাবাহিনী আছে, এভাবে তাদের স্পষ্ট পক্ষে করে। অবস্থান নিয়েছেন। তাহলে কেন হুম। এখানে অন্ধকারে ঢিল মারতে বলা হলো? দিস ইজ দ্য বিগ কোয়েশ্চেন ফর দ্য কামিং পলিটিক্যাল স্টেট অফ বাংলাদেশ। বাংলাদেশের আগত যে রাজনৈতিক অবস্থান, এটার জন্য এটা অনেক বড় প্রশ্ন। তারা এই ঘটনাটা কেন করলো, কেন এই কাজটা করছে, এটার উত্তর কিন্তু তাদের কাছ থেকে আদায় করতে হবে।